কেটে গেছে কয়েকটা দিন। মির্জা ভিলার দেওয়ালে দেওয়ালে ফালাকের দীর্ঘশ্বাসগুলো এখন পুরনো হয়ে গেছে। সাদের রাতের পর রাত পাশবিক আর দিনের বেলায় বরফ শীতল অবজ্ঞা সবই এখন ফালাকের জীবনের অংশ। ফালাকের শরীরের নীল দাগগুলো কখনো সারে আবার কখনো নতুন দাগে ঢাকা পড়ে যায়। সে এখন এই বাড়ির এক ছায়া মানবী, যে নিঃশব্দে সবার সেবা করে যায় কিন্তু কারো চোখে চোখ রেখে কথা বলে না। এরই মধ্যে সাদের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে আগের মতো ফালাকের ওপর গায়ে হাত তুলছে না, তবে তার নীরবতা যেন চাবুকের চেয়েও বেশি ধারালো। সে বাড়িতে ফিরলে ফালাক ততস্থ থাকে, আর বাইরে গেলে ফালাক জানালার দাঁড়িয়ে ধুলো ওরা পথের দিকে তাকিয়ে থাকে এক অজানা মুক্তির আশায়। বাথরুমের এক কোণে বসে আছে ফালাক, এক বালতি ডিটারজেন্ট ফ্যানার সাথে সাদের শার্ট আর জিন্সগুলো ভিজিয়ে রেখেছিল সেগুলো ধুয়ে দিচ্ছে। সাদের শার্ট ধোয়ার সময় ফালাক গন্ধ পেল সাদের গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর তামাকের গন্ধ, যা প্রতি রাতে ফালাকের শ্বাসরোধ করে দেয়। শার্টের হাতায় রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগগুলোও জেদি, সহজে উঠতে চায় না, ঠিক সাদের ওই কর্কশ স্বভাবের মতো। ভেজা কাপড়গুলো বালতিতে ভরে সিঁড়ি দিয়ে ছাদে ওঠে ফালাক। ছাদে গিয়ে সাদের শার্টগুলো ঝেড়ে দড়িতে মেলছিল। তখন বাতাসের ঝাপটায় ভিজে কাপড় থেকে ছিটকে আসা পানির ফোঁটাগুলো ফালাকের মুখে এসে পড়ে। রোদের তেজ কিছুটা কমেছে, কিন্তু ভ্যাপসা গরম এখানে। ফালাক একটা একটা করে কাপড় মেলে দিচ্ছে। বাতাসের ঝাপটায় শাড়িটা বারবার গায়ের সাথে লেপ্টে যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। ফালাক খেয়ালই করেনি ছাদের এক কোণে বড় পানির ট্যাঙ্কির পাশে সাদ আগে থেকেই দাঁড়িয়েছিল। সাদ তার অভ্যাস মতো সিগারেট ফুঁকছে আর এক দৃষ্টিকে ফালাকের দিকে তাকিয়ে আছে। সুতির শাড়িতে এই মেয়েটাকে কেন জানি আজ অনেক বেশি মায়াবী লাগছে সাদের কাছে। তার ভিজে চুলের কয়েকটা গোছা পিঠে লেপ্টে আছে। ঠিক সেই মুহূর্তেই সাদের নজর গেল পাশের বাড়ির 3 তলার বারান্দার দিকে। সেখানে 18-19 বছর একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা নির্লজ্জের মতো অপলক দৃষ্টিকে ফালাকের কাপড় মেলার দৃশ্য দেখছে। সাদের ভেতরের জানোয়ারটা মুহূর্তেই জেগে ওঠে। কপালের রগগুলো ভেসে ওঠে। চোখ দুটো রাগে লাল হয়ে এলো। হাতের সিগারেটটা পিষে ফেলে সাদ। ফারাক বালতি হাতে উল্টো ঘুরতেই চমকে ওঠে। সাদ কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে এমন এক হিংস্রতা যেন এখনই সে কাউকে মেরে ফেলবে। আপনি আপনি কখন এলেন? সাদ কোনো উত্তর দেয় না। বড় বড় পা ফেলে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক ভয়ে দুপা পিছিয়ে যায়। পেছনের দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে যায়। সাদ ফালাকের একদম সামনে এসে দাঁড়ায়। শরীরে তপ্ত নিঃশ্বাস ফালাকের নাকে লাগছে। খুব তো শখ না আঁচলটা খসিয়ে সবার সামনে নিজেকে বিলিয়ে দিতে? খুব ভালো লাগে তোর? ওই ছোকরাটা কতক্ষণ ধরে তোকে দেখছে, তুই কি জানিস না? ফালাক যেন আকাশ থেকে পড়ে। পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখলো ছেলেটা তাদের রুদ্রমূর্তি দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, আমি দেখিনি, আমি শুধু কাপড় মেলতেই এসেছিলাম। সাদ ফালাকের বাহুটা শক্ত করে চেপে ধরে। ফালাক যন্ত্রণায় কোকিয়ে ওঠে। চুপ, একদম কথা বলবি না। তোর মতো সতী সাবিত্রী আমি অনেক দেখেছি। কাল রাতে আমার নিচে পড়ে যেভাবে কাঁদছিলে, এখন এই পরপুরুষের নজর দেখে সেভাবে আমোদ পাচ্ছিস? আজ তোর সব ঢং আমি বের করছি। সাদ ফালাককে চ্যাংদোলা করে কাঁধে তুলে নিল। ফালাক হাত পা ছুটতে লাগে। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে, মা দেখলে কি ভাববে? কিন্তু সাদ আজ উন্মাদ। সিঁড়ি দিয়ে নামার সময় সাদের ছোট বোন মীরা ঠিকই সামনে পড়ে যায়। সাদের কাঁধে ফালাককে ছটফট করতে দেখে আর সাদের ওই রক্তবর্ণ চোখ দেখে মীরা স্তম্ভিত হয়ে যায়। তার ভাই যে মেজাজি সেটা সে জানে। ভাইয়া, কি হয়েছে? ভাবিকে ওভাবে নিয়ে যাচ্ছ কেন? সাদ মীরার দিকে ফিরেও তাকালো না। তার চোয়াল শক্ত হয়ে আছে, শরীরের পেশিগুলো রাগে কাঁপছে। মীরাকে পাশ কাটিয়ে প্রায় ঝড়ের গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে এলো। যা এখান থেকে। মীরা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল, জানে সাদকে থামানোর ক্ষমতা বাড়ির কারোরই নেই। সাদ ঘরে ঢুকেই ফালাককে এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে সজোরে বিছানায় ছড়িয়ে ফেলে। ফালাকের মাথাটা বিছানার পাশে কাঠের ফ্রেমের সাথে হালকা ধাক্কা খেল। যন্ত্রণার চোখে জল চলে আসে ফালাকে। সাদ লাথি মেরে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। তারপর ধীর পায়ে এগোতে লাগলো ফালাকের দিকে। ফালাক বিছানার ওপর পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে সেটে যায়। আমার কোনো দোষ নেই, আমি সত্যি ওদিকে তাকাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন, দোহাই আপনার, আমাকে মারবেন না। সাদ খাটের ওপর হাঁটু গেড়ে বসে ফালাকের গলার কাছে হাত রাখে। তার স্পর্শ কোনো ভালোবাসা নেই, আছে কেবল এক হিংস্র অধিকার। সাদ ফালাকের 2 হাত চেপে ধরে। শরীরের ভারে ফালাক পৃষ্ঠ হতে শুরু করে। তাদের ভেতরে এখন এক বিষাক্ত হিংসা কাজ করছে। নিচতলায় এক আনন্দ সংবাদ নিয়ে শোরগোল পড়ে গেল। সাদ যখন ঘরে ফালাককে নিয়ে উন্মত্তের মতো আচরণ করছে, তখন দরজায় মীরার ধাক্কাধাক্কি আর চিৎকারে আরও বেড়ে গেল।
ভাইয়া, দরজা খোলো, জলদি নিচে আসো। বড় চাচু ফোন করেছে, আমাদের ঈশান আর আয়ান ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। মা বাবা এখনই সবাইকে নিচে ডাকছে। মীরার এই খুশির খবরটা পেয়ে সাদের উত্তপ্ত মস্তিষ্কে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিল যেন। ফালাকের ওপর থেকে নিজের ভার সরিয়ে নিয়ে স্তম্ভিত হয়েও রইল। ফালাক তখনও ভয় কাঁপছে, তার এলোমেলো চুল আর ভিজে শাড়ির অবিন্যস্ত অবস্থা তাকে আরও অসহায় করে তুলছে যেন। সাদ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মির্জাবাড়ির দুই ছেলের বিয়ে হওয়া মানে পুরো বংশের জন্য এক বিশাল উৎসবের আয়োজন। নিচে নামতে দেখা গেল পুরো বাড়ি উৎসবে মাতোয়ারা। ফালাক আদৌ ভেজা শাড়ি বদলে একটা মার্জিত সুতি শাড়ি পরে নিচে নামে। সাদের মা জড়িয়ে ধরলেন ফালাককে। শুনেছিস ফালাক, শুনেছিস ফালাক, দুই ছেলের বিয়ে একসঙ্গে। এখন তো আমাদের বাড়িতে নহবত বসবে। তুই এখন একা বউ নস, আরও দুজন আসছে এই বাড়িতে। এখন থেকে তোকে অনেক দায়িত্ব সামলাতে হবে মা। ফালাক স্নান হাসে। এদিকে সাদ ফালাককে এক মুহূর্তের জন্য আড়াল হতে দিচ্ছে না। সবার হাসাহাসির মাঝেও সাদের তীক্ষ্ণ নজর ফালাকের ওপর আঠার মতো লেগে আছে। চলবে। পরবর্তী পর্ব পেতে অবশ্যই কমেন্ট করে জানান।